কিন্তু সংশোধিত একটা বিজ্ঞপ্তি দিছিল লাস্টের দিকে, ঠিক আছে? সেটা দেখবা। প্রথমে একটা বিজ্ঞপ্তি ছিল, সেটা সংশোধন করে একটা সংশোধিত বিজ্ঞপ্তি দিছে। এটা হচ্ছে সেটা, এটাই লাস্ট বিজ্ঞপ্তি ছিল 24-25 সেশনে। তো এখানে দেখো, প্রথমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা দিয়ে দিছে এবং আবেদন ফি দিয়ে দিছিল এখানে। আবেদন ফি এ এবং ডি ইউনিট নিয়ে, মেনলি আমি আসলে এ এবং ডি ইউনিট নিয়ে আলোচনা করবো, সায়েন্স ইউনিট নিয়ে। প্রথমে একটু বলে নিই এটা। এরপরে 700 টাকা দেখো আবেদন ফি ছিল। তুমি যদি এ এবং ডি ইউনিট দুইটাতে আবেদন করো তাহলে লাগবে কত? 1400 টাকা লাগবে, ঠিক আছে? এবং অন্যান্য ইউনিটের কত টাকা লাগতেছে সেটাও এখানে দেওয়া আছে। এবং ভর্তি ফির সাথে আবেদনের কিছু চার্জ লাগবে, 1.2% সার্ভিস চার্জ প্রদান করতে হবে। সেটা যখন আবেদন করবে তখন দোকান থেকে ওটা অটোমেটেড যাবে টাকাটা। এখানে একটা বিষয় দেখো, যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ দিয়ে দিছে 9 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025, এই সময়ের মধ্যে কি হবে? ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরকম একটা ডেট দিয়ে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, একটা শিডিউল দিয়ে দেয়। এর মানে স্পেসিফিক শিডিউলটা না, জাস্ট এই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা হবে এরকম শুরুতে জানিয়ে দেয় আর কি, ঠিক আছে? পরে এক্সামের 1 সপ্তাহ আগে ইউনিট ভিত্তিক ডেট দিয়ে দেয় আর কি। এরকম একটা ডেট দিয়ে দিবে। এটা 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি এবং 25-26 সেশনে তোমরা যারা পরীক্ষা দিবা দেখবা যে তোমাদের সময় এটা এগিয়ে আসবে, ডিসেম্বর জানুয়ারিতে হইতে পারে তোমাদের সময় পরীক্ষা, ঠিক আছে? এরপর দেখো, এটা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, 2021 সাল বা তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা এবং 2023 এবং 24 সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি, মানে হচ্ছে এইচএসসি, এইচএসসি হচ্ছে 23-24 এবং এসএসসি কত? এসএসসি 21-22, তারা পরীক্ষা দিতে পারছিল আর কি। তারা পরীক্ষা দিতে পারছিল এই 24-25 সেশনে। অর্থাৎ পরের বার 25-26 সেশনে কারা পরীক্ষা দিতে পারবে? এইচএসসি 24-25 এবং এসএসসি 22-23, ঠিক আছে? কিন্তু এই যে এসএসসির বিষয়টা অনেকে বলে যে ভাই আমি এসএসসি 21, আমি কি পরের বার পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, এসএসসি 21 হলে এই যে সার্কুলার দেখতেছো, এই সার্কুলার অনুযায়ী তুমি পরের বার পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? পরের বার এসএসসি 22 এবং 23 ওরা পরীক্ষা দিতে পারবে। তো অন্যান্য জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা, যেমন জিএসটি, কৃষি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম কিছু জায়গা আছে, বিইউপি আছে, এরকম কিছু জায়গায় এসএসসি 21 হইলেও তুমি এসএসসি 21, এইচএসসি 24 তুমি পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম, ঠিক আছে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে সার্কুলার কোনো চেঞ্জ করে কিনা পরের বছর আমি জানি না, বাট এই যে সার্কুলার, এই সার্কুলার অনুযায়ী তুমি বলতে পারো যে এসএসসি 21-এর আর পরবর্তী বছরের সুযোগ নাই আর কি পরীক্ষা দেওয়ার, ঠিক আছে? এরপরে তুমি দেখো যে মাধ্যমিক, এই পয়েন্টটা গেল। এই পয়েন্টটা দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চতুর্থ বিষয় সহ কিন্তু জিপিএটা কাউন্ট হবে। যেমন আমার আসলে এইচএসসি জিপিএ ছিল 4.42, বুঝছো? জিপিএ সহ, মানে সহ, মানে ফোর্থ সাবজেক্ট সহ। ফোর্থ সাবজেক্ট ছাড়া আমার জিপিএ ছিল 4.08, বুঝছো? 4.08 ছিল। আচ্ছা, তো এখানে চতুর্থ বিষয় সহ কাউন্ট করবে। এই ইউনিটে তোমার আবেদন করতে 8.50 লাগবে, কারণ তোমাদের সময় আসলে সাবজেক্ট ম্যাপিং দিয়ে যারা এইচএসসি 24 ব্যাচের যারা ভিডিওটা দেখতেছো, তোমাদের সময় জিপিএ বেশি ছিল, তো এই জন্য 8.50 করে দিছে। 25 ব্যাচের এবার জিপিএ হয়তো একটু কমে আসবে, পরীক্ষা তো পেছানোর, মানে পরীক্ষা তো অটো পাস দেওয়ার কোনো সুযোগ নাই এবার থেকে। তো আশা করা যায় যে এবার এটা 8.50 করে দিতে পারে, মানে 8.00 করে দিতে পারে। দেখতেছো 8.50 লাগবে, এটাই ধরে আগাও যে 8.50 লাগবে, বাট পরের বার কমাইতে পারে, 8.00 করতে পারে আর কি। আর আলাদাভাবে ন্যূনতম এসএসসি এইচএসসি তে 4.00 লাগে আর কি। বি ইউনিট দেখতেছো, সি ইউনিট, ডি ইউনিট। এই যে ডি ইউনিটটা দেখো, ডি ইউনিটের একটু আলোচনা করি। ডি ইউনিটে হচ্ছে মোট 9.00 লাগবে, জিপিএ যেমনই থাকুক, মানে এইচএসসি জিপিএ ডাউন হোক বা আপ হোক, কম বেশি হোক, বাট এটা সবসময় দেখা যায় 9.00 রাখে, ঠিক আছে? যদি অনেক বেশি জিপিএ ডাউনফল হয় তাহলে দেখা যাবে যে এটা 8.50 করতেও পারে, বাট এটা হচ্ছে এরকম ছিল, 9.00 ছিল। পৃথকভাবে আলাদাভাবে তোমার হচ্ছে 4.00 থাকা লাগবে, ঠিক আছে? এই জিপিএ কন্ডিশন ফিল আপ না হলে আবেদনই করা যাবে না, ঠিক আছে? আর এই যে জিসিই, এটা এইগুলো তোমার তোমার জানার কোনো দরকার নাই। এরপরে আমরা চলে যাই, এগুলো হচ্ছে এ লেভেল ও লেভেলের যারা তাদের। আচ্ছা, এখন দেখো সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন। তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে এইচএসসি তে, এটা কিন্তু শুধু এইচএসসি, হ্যাঁ, এটা শুধু এইচএসসি, এসএসসি না, এটা শুধু এইচএসসির গণিতে তোমাকে ন্যূনতম এ গ্রেড পাইতে হবে। তুমি যদি স্ট্যাটিস্টিক্স পেতে চাও, ডাটা সায়েন্স যেটা, গণিত এবং পরিসংখ্যানে, গণিত অথবা পরিসংখ্যান যে কোনো একটাতে তোমাকে ন্যূনতম এ গ্রেড পাইতে হবে। রসায়ন পাইতে চাইলে তোমাকে এইচএসসি পরীক্ষায় রসায়নে ন্যূনতম এ গ্রেড থাকতেই হবে, না হয় তোমার রসায়ন সাবজেক্টটা এলিজিবল হবে না দাবিতে। গণিতে তোমাকে অবশ্যই ন্যূনতম এ মাইনাস পাইতে হবে, এরকম। এবং এখানে দেখো গণিত সাবজেক্ট পেতে গণিতে ভর্তি পরীক্ষা ন্যূনতম 50% মার্ক পাইতে হবে, মানে 22-এর মধ্যে, 22টা এমসিকিউর মধ্যে তোমাকে 11 পাইতে হবে, 22-এর মধ্যে 11 পাইতে হবে,
ঠিক আছে? না হয় তুমি গণিত সাবজেক্টটাই পাবা না। তবে যারা চান্স পায় তারা দেখা যায় গণিতে 22 এর মধ্যে 17, 18, 19 করে পায়। ঠিক আছে? এখন দেখো যে পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, সিএসসি, সিএসসির ক্ষেত্রে দেখো গণিত এবং ফিজিক্স দুইটাতেই A+ চাইছে। এরা সবসময় সিএসসিতে A+ চায়, ডিপার্টমেন্ট থেকে চায় এটা। আর ভর্তি পরীক্ষায় ন্যূনতম 60% মার্ক লাগবে গণিত এবং পদার্থে। এরকম আইআইটিতে সবসময় এ চায় আর কি, A+ এখনো চায় নাই। তো আইআইটিতে গণিতে এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম A গ্রেড চায় আর কি। এরপরে আসো, এখানে পাশে দেখতেছে যে ভর্তি পরীক্ষার মার্কগুলো কত পার্সেন্ট পাইতে হবে সেটা একটু দেওয়া আছে এখানে। আচ্ছা, এবং এখানে দেখো আইআইটি পাইতে গেলে গণিত এবং পদার্থবিজ্ঞান, আচ্ছা এটা তো দেখলাম। বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট কই? ডি ইউনিটের ইমেজটা এখনো লোড নেয় নাই। এই যে এখন লোড নিছে। ডি ইউনিট দেখো, ডি ইউনিটে উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট পাইতে গেলে তোমাকে জীববিজ্ঞানের ন্যূনতম A- পাইতে হবে এইচএসসিতে। হ্যাঁ, এটা হচ্ছে এইচএসসি জিপিএ। এবং ভর্তি পরীক্ষার কোনো কন্ডিশন নাই। ফার্মেসি পাইতে গেলে দেখো রসায়ন এবং জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম A- থাকা লাগবে। একটা প্রশ্ন সবাই করে যে ভাইয়া, আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হই, হ্যাঁ ফার্স্ট হইলেও যদি আমার হচ্ছে, আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্সাম ফার্স্ট হয়ে যাই কিন্তু আমার ফিজিক্সে A+ নাই অথবা ম্যাথে A+ নাই, তাহলে কি আমি সিএসসি পাবো? না, তাহলেও তুমি সিএসসি পাবো না। তুমি যদি প্রথম 10 জনের মধ্যে থাকো, প্রথম ফার্স্ট হয়ে যাও, তাও যদি কন্ডিশন ফিল আপ না হয়, তুমি ওই সাবজেক্ট পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? মানে সাবজেক্ট এর কন্ডিশন ফিল আপ করতে হবে, তবেই তুমি সাবজেক্ট পাবা, নতুবা পাওয়ার কোনো সুযোগ নাই। ফার্মেসি সাবজেক্ট পাইতে গেলে A গ্রেড লাগবে কেমিস্ট্রি এবং জীববিজ্ঞানে। পদার্থবিজ্ঞান এবং গণিতে ন্যূনতম A- থাকা লাগবে। ভর্তি পরীক্ষার নাম্বারগুলো দেখতেছে যে কত পার্সেন্ট করে মার্ক পাওয়া লাগবে, এখানে দেওয়া আছে সবগুলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে সাবজেক্টগুলো দেখো, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, সবগুলোর এই যে সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন দিয়ে দিচ্ছে তোমাদের কোনটা কোন সাবজেক্ট এলিজিবল। তোমরা দেখো যে ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিছো, ফার্স্ট টাইম তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে কোন সাবজেক্টগুলো এলিজিবল হবে। এবং নেক্সট সার্কুলার চেঞ্জ আসতেও পারে, এইচএসসি জিপি এর উপরে নির্ভর করবে আর কি। এইচএসসি জিপি 25 যদি কমে যায়, হ্যাঁ ওদের পরীক্ষার রেজাল্ট যদি ডাউনফল হয়, তাহলে দেখা যাবে এই কন্ডিশনগুলো আরো ডাউন হচ্ছে। এখানে ধরো যে এখানে এ বলছে, পরের বার এখানে A- চাইতে পারে। ঠিক আছে? এই জন্য পরীক্ষার রেজাল্ট দেখতে হয় যে কেমন হয়। বাট তোমরা যদি একটা, দুইটা, তিনটা সাবজেক্ট এলিজিবল হয়, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো আর কি। এটাই সাজেশন থাকবে। ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়। যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়, তোমরা জানো যে প্রতি ভুল উত্তরের জন্য 0.20 করে কাটা যায়। 0.20 করে প্রতি ভুল উত্তরে কাটা যায়। অর্থাৎ তুমি 5টা উত্তর করছো, মানে 5টা ভুল দাগাইলে তোমার 1 মার্ক কাটা যাবে। 5টা ভুল দাগাইলে 1 মার্ক কাটা যাবে। বুঝতে পারছো? অন্যান্য জায়গায় তুমি 4টা ভুল দাগাইলে 1 মার্ক কাটা যায়, বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5টা ভুল দাগাইলে 1 মার্ক কাটা যাবে। নেগেটিভ মার্কিং প্রতি ভুল উত্তরে 0.20। 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় এবং 55 মিনিট টাইম পাবা, কারণ এই আর যে 5 মিনিট 1 ঘন্টার, সেই 5 মিনিট হচ্ছে ওএমআর ফিল আপের জন্য দেওয়া হয়। 55 মিনিট হিসাব করে পরীক্ষার প্রিপারেশন নাও। আচ্ছা, এরপরে পরীক্ষার সর্বোচ্চ 7 দিনের মধ্যে ফলাফল দেওয়ার কথা বলে এখানে, বাট রেজাল্ট আসলে 2-3 দিনের মধ্যে দিয়ে দেয় আর কি। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাস নম্বর এটা আসলে কোনো ফ্যাক্টর না। পাস নাম্বার যারা কোটা আছে তাদের জন্য কিছুটা কাজে দিতে পারে এই পাস নাম্বারটা। এবং ওএমআর শিট এবং ভর্তি পরীক্ষার, আচ্ছা হ্যাঁ, ভর্তি পরীক্ষার ওএমআর শিটে দুইটা বাক্য লিখতে হয় আর কি, বাংলা এবং ইংরেজি একটা বাক্য লিখতে হয়। এই বাক্যগুলো তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়ে এসে ভাইভাতে আসো, তখন ওই চেক করে দেখে যে এটা ঠিক আছে কিনা। বাট এটা আসলে ভাইভা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে? ভাইভা কোনো ফ্যাক্টর না, জাস্ট মিলিয়ে দেখার জন্য যে তুমি তোমার লেখার সাথে মিলে কিনা। এই সিস্টেমটা এখন আছে কিনা আমি জানি না, যে ভাইবার সময় এটা মিলাই কিনা। আমাদের সময় মিলাইছিল হাতের লেখা। তো এটা এটা কোনো ইস্যু না। জাস্ট ওখানে যে বাক্যটা লিখছিল ওটা আবার লিখে দিতে দেখে লেখার সাথে মিলে কিনা, এই আর কি। পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে অবশ্যই ইংরেজি নির্বাচন করতে হবে। তুমি যদি ইংলিশ ভার্সনের হও তাহলে ইংরেজি ভার্সন সিলেক্ট করবো এখানে। ঠিক আছে? আর এটা ভুল করো না, এখানে ইংরেজি বাংলা ভার্সন খুব ভালো মতো সিলেক্ট করতে হবে। বাংলা ভার্সনে যারা তারা বাংলা ভার্সন সিলেক্ট করবা। এরপর আসি মান বন্টন নিয়ে। এই ইউনিটের মান বন্টনে বাংলা 3, ইংরেজি 3, গণিত 22, ফিজিক্স 22 এবং কেমিস্ট্রি 22, আইসিটি 8 মার্কের প্রশ্ন। এই আইসিটি 8 মার্কের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যাটলিস্ট 5-6 পাওয়ার চেষ্টা করবা। ওভারঅল তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আসলে প্রিপারেশনের দিকে না যাই, জাস্ট মান বন্টন নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে মান বন্টন। এবং ডি ইউনিটের মান বন্টন দেখো, বাংলা ইংরেজি 8 মার্ক, আইকিউ 4 মার্ক, এবং রসায়ন এবং জীববিজ্ঞানের এখানে 24 এবং 44 মার্ক। উদ্ভিদ বিজ্ঞান 22 এবং প্রাণীবিজ্ঞান 22, এই 44। তো এইভাবে প্রশ্ন এসে থাকে। এবং এইখানে আর
অন্যান্যগুলা নিয়ে আলোচনা না করি, সায়েন্সের 2টা ইউনিট নিয়ে বললাম। প্রত্যেকটারই প্রিপারেশন নিবা, ঠিক আছে? বাংলা, ইংরেজি, আইকিউ। এই আইকিউ এর জন্য বিসিএস এর আইকিউ প্রশ্নগুলো আছে না চাকরির পরীক্ষার, ওইগুলা পড়বা, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস যে আইকিউ গুলো আছে সেগুলো পড়বা। আইসিটির ক্ষেত্রে বোর্ড প্রশ্নগুলো পড়ো। বাংলা ইংরেজির জন্য বেশি এফোর্ট না দিয়ে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে গেলেই ভালো করা সম্ভব আর কি, যদি বেসিকটা ভালো থাকে। গ্রুপ সাবজেক্ট অনেক স্ট্রং হইতে হবে চাবিতে চান্স পাইতে গেলে, অনেক স্ট্রং করো। এখানে আবেদনের প্রসেস বলে দেওয়া আছে, প্রবেশপত্র ডাউনলোডের একটা তারিখ দিয়ে দেওয়া আছে, আর সিট প্ল্যান এবং ফলাফল। সিট প্ল্যান তোমাকে পরীক্ষার আগে জানাই দিবে, ওয়েবসাইটে জানাই দিবে, মেসেজ করে জানাই দিবে। ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি হচ্ছে সর্বাধিক পরীক্ষার্থী মানে আসন সংখ্যার 10 গুণ পরীক্ষার্থীর মেরিট লিস্ট প্রকাশ করা হবে, সেটা থেকে আস্তে আস্তে ভর্তি কার্যক্রম চলবে। এবং এখানে এসএসসি জিপিএর সাথে 1.5 গুণ করবে, এবং এইচএসসি জিপিএর সাথে 2.5 গুণ করে মোট 20 মার্ক, 12 প্লাস 8 মোট 20 মার্ক যোগ হবে তোমার 80 মার্কের সাথে, 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তুমি কত পাইছো সেটা অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানাই দেবে, সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তীতে জানাই দেয়। আচ্ছা, ওটা হচ্ছে সাক্ষাৎকার। সাক্ষাৎকার বলতে কি আসলে ওটা তেমন কিছু না আর কি, ঠিক আছে? সাক্ষাৎকার কাউকে বাদ দেয় না। জালিয়াতি যদি কেউ করে থাকে সেটা ধরা পড়ে তাহলে তাকে বাদ দেয় এরকম, এছাড়া এমনিতে কোনো কারণে কাউকে বাদ দেয় না। পরীক্ষার হলে আরেকটা বিষয় এখন এবার থেকে চালু করছে, সেটা হচ্ছে ডোপ টেস্ট। ডোপ টেস্টের বিষয়টাও সার্কুলারে এখানে উল্লেখ নেই। ডোপ টেস্টের পরবর্তীতে ডোপ টেস্টের বিষয়গুলো যখন যারা চান্স পায় তাদেরকে জানায় দেওয়া হয় যে প্রসেসটা কিভাবে কি করবে। ডোপ টেস্ট যদি পজিটিভ আসে তাহলে প্রশাসন থেকে বলছে যে ভর্তি বাতিল করে দিবে। বাট আমি জানি না যে এরকম পজিটিভ কারো ধরা পড়ছে কিনা এই বিষয়টা, বাট ডোপ টেস্টের বিষয়টা আছে, ঠিক আছে? সহায়তা সহায়তাতে লিখছে যে আবেদন ও পেমেন্ট, ছবি ও স্বাক্ষর আপলোড এবং প্রবেশপত্র সিট প্ল্যান সংক্রান্ত এগুলো হচ্ছে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোতে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো। এখন অবশ্যই নাম্বারগুলো বন্ধ থাকবে কারণ ভর্তি পরীক্ষা শেষ। এখানে একটা বিষয় নিয়ে একটু শেষের দিকে আলোচনা করি, সেটা হচ্ছে শিফট পদ্ধতি। শিফট পদ্ধতি নিয়ে এবছর বলছে যে একক প্রশ্নে পরীক্ষা হওয়ার কথা। উপাচার্য স্যার বলছেন যে 25-26 সেশনে ঢাবি, হ্যাঁ ঢাবি, ঢাবি বানানটা তো চয়ের মতো হয়ে গেছে, ঢাবি, চবি এবং রাবি, এই 3টা বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে আর কি। একসাথে একটা প্রশ্নে একটা শিফটে পরীক্ষা হওয়ার একটা আলোচনা এবছরের প্রস্তাব রাখা হবে আর কি। জাবি প্রশাসন এই 3টা বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব রাখবে যেন তাদের ক্যাম্পাসে কেন্দ্র ফেলা যায় আর কি। একক প্রশ্নে পরীক্ষা হবে, তাহলে বৈষম্য থাকবে না। এবছর তো 24-25 সেশনে অনেকগুলা শিফটে পরীক্ষা হয়েছে, যদিও আলাদা আলাদা মেরিট প্রকাশ করছে, বাট এটার মধ্যে বৈষম্য আছে আর কি। কোনো শিফট সহজ হয়ে যায়, কোনো শিফট কঠিন হয়, বা দেখা যায় যে কোনো শিফটে মেধাবী বেশি সব একসাথে পড়ে গেছে, এরকম সমস্যা আছে আর কি। তো আমি সামনে স্যারদের সাথে আলোচনা করে জানানোর চেষ্টা করব যে এবছর সামনের বছর ভর্তি পরীক্ষার প্ল্যান পরিকল্পনাটা আসলে কি স্যারদের, কোনো বিষয়ে মানে এই যে শিফট ভিত্তিক বিষয়টা বাতিল করে একক প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টা কত দূর অগ্রসর হবে সামনে সেটাও জানা যাবে। একটু আলোচনা করতে হবে স্যারদের সাথে, মানে জানার চেষ্টা করতে হবে, তাহলে হয়তো জানতে পারবো, তখন তোমাদের জানাতে পারবো। আশা করি আমার এই ভিডিওতে মোটামুটি আশা করি সার্কুলার বিশ্লেষণটা বুঝতে পারছো তোমরা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।